তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। এইসব ধাপ্পাগুলো কেন দেন? ওনার ভাইপো বহু আগে বলেছিলেন, তারপরে তিনি 19 বার পাঠিয়েছেন বিভিন্ন আধিকারিকদের যে কেন্দ্রের থেকে টাকা রিলিজ করা হোক। রিলিজ না করার একটাই কারণ ছিল যে উনি হিসেব ঠিক মতো দেন না। উনি জীবনে কখনো মায়ের ফেটাস থেকে মিথ্যে কথা শিখেছিলেন, জীবনে কোনোদিন কোনো সত্যি কথা বলেন। যে উনি যদি একটা কোনো উপভোক্তা 100 জন উপভোক্তাকে কোনো একটা স্কিম দেন, সেখানে স্ক্যামটা হচ্ছে 160 জন রেকর্ডে হবে পেয়েছে। 60টা ভূত আছে, পেতনি আছে। সবচেয়ে বেশি কাটমানি পাওয়া যায় কনস্ট্রাকশন করলে, সে রাস্তাই হোক বা বাড়িঘর দড়ি হোক। সেই জন্য রাস্তা এবং বাড়িঘর ধরে কন্ট্রাক্টরদের টাকা বিলোনোর মধ্যেই তার উন্নয়ন সীমাবদ্ধ। ভোটের সময় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে। সুতরাং ভোট চলে এসছে, এখন পাঁচালি গাইছেন। একদম হীরক রাজার সঙ্গে মিল খুঁজে পাচ্ছ কি? ওনার রাজ্যে প্রচুর শিল্প হয়, কিন্তু আমরা শিল্প বলতে যেটা দেখি সেটা হচ্ছে বোম বানানো, কুটির শিল্প, চোলাই শিল্প। উনি তো এর আগে শিল্পের নামে আলুর চপ বানানো, ঘুগনি বানানো, চা বানানো। ওনার ভাইপোকে উনি বলেছেন কখনো? উনি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে হিন্দু বাঙালি মেয়েদের কোনো ইজ্জত নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের 1000-1200 টাকা দিলে পরে বউ মেয়েদের সাজিয়ে গুজিয়ে মাঝরাত্রিরে শাহজাহানের বিছানায় পিঠে খাওয়াতে পাঠায়। আর মমতা ব্যানার্জি সহ তার দলের মানুষদের মধ্যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং সব দুর্নীতিবাদ ছাড়া কেউ নেই। উনি ভারতের মনীষীদের কাউকে সম্মান করে না, বাঙালি মনীষীদের বিশেষভাবে অসম্মান করেন। উনি গীতাঞ্জলিকে অপমান করে কথাঞ্জলি নামটা চালু করেছেন। কথাঞ্জলি নামের ওই চ্যাং ব্যাং ড্যাং কী সব লিখেছেন। উনি নিজেকে কি মনে করেন? বাঙালি সংস্কৃতির উনি কিচ্ছু বোঝেন না। স্যার, সামনেই 2026-এর নির্বাচন। এই সময় বিভিন্ন জায়গায় উন্নয়নের পাঁচালি কেন শোনাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? তিনি যদি উন্নয়ন করেই থাকেন তাহলে তো সেটা সচক্ষে দেখা যাবে। না, এখানকার উন্নয়নের পাঁচালি পড়তে হয় সর্বঘটের নৈবেদ্যের কলা, তার যেসব তথাকথিত শিল্পী বা পাঁচালি গায়িকারা আছেন তারা ভোটের দরবারে তার হয়ে মাথা গলানোর জন্য যাতে 2 পয়সা ইনকাম হয় সেই সব পাঁচালি পড়ে। আর এর আগেই তো মাথায় অক্সিজেন কম যাওয়া ওনার মানে ভারত বিখ্যাত জেলখাটা নেতা বলেই দিয়েছিলেন যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে, ভোটের সময় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে। সুতরাং ভোট চলে এসছে, এখন পাঁচালি গাইছেন। এরপরে উন্নয়ন, এই উন্নয়ন তো মানুষ ফিল করে না, এই উন্নয়ন পাঁচালি শোনে। আর রাস্তায় উন্নয়ন তার যে দলবল, তো সেই তারাই তো উন্নয়নের কাণ্ডারি, এবং যে উন্নয়ন দেখা যায় সেই উন্নয়ন বোঝা যায় না। মানে উনি অনেক একটা জায়গায় দেখলাম যে পাকা রাস্তা করেছেন, ওই পিচ ঢালা রাস্তা, কিন্তু রাস্তায় ধুলো উঠছে এবং একেবারে মাটি মেশানো। তো এরকম উন্নয়ন ওনার হয়। ওনার রাজ্যে প্রচুর শিল্প হয়, কিন্তু আমরা শিল্প বলতে যেটা দেখি সেটা হচ্ছে বোম বানানো, কুটির শিল্প, আর ঘরে ঘরে ওই কি বলবো মানে চোলাই শিল্প। এই জিনিসগুলো উনি নিশ্চয়ই করেছেন। উনি তো এর আগে শিল্পের নামে আলুর চপ বানানো, ঘুগনি বানানো, চা বানানো, একটা ব্যানার্জি ফ্যামিলির কাউকে উনি কখনো অ্যাডভাইস করেছেন যে এই কাজগুলো করতে? ওনার ভাইপোকে উনি বলেছেন কখনো এই কাজগুলো করতে? সাধারণ মানুষকে উনি করতে বলেন। এটা ওনার চিরকালের এই একটা ধাপ্পা দেওয়ার স্বভাব। বারবার ধাপ্পা দিতে দিতে পশ্চিমবঙ্গের মানুষ এখন পরিষ্কার বুঝে গেছে, তারা হয় অ্যাট এনি কস্ট মমতা ব্যানার্জিকে সরাবে, অথবা মমতা ব্যানার্জির উচ্ছিষ্ট ভোগী হয়ে দেহিপদ পপল্লব মুদারম করে নিজের আত্মসম্মান, ইমান সব কিছু বিসর্জন দিয়ে তার পায়ে লুটিয়ে পড়বে। আইদার অফ দ্য টু, এর মাঝখানে কিছু নেই।
স্যার একদিকে উনি উন্নয়নের পাঁচালী গাইছেন, অন্যদিকে কিছু ভিডিও উঠে আসছে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা এত বেশি পরিমাণে প্রচারিত হলো, সেই যে প্রকল্প, সেই প্রকল্পের কিছু ভিডিও উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু রাস্তা কিছুই তৈরি হয়নি। এটাই কি উন্নয়ন পশ্চিমবঙ্গে? হ্যাঁ, এগুলোই তো উন্নয়ন। আমি তো বললাম তার একটা উদাহরণ যে রাস্তায় নাকি কত টাকা খরচা হয়েছে, সেই তোমার পঞ্চায়েতের টাকায় পাকা রাস্তা হয়েছে, কিন্তু সেটা ধুলো মাটির রাস্তা এখনও রয়ে গেছে। ওনার উন্নয়ন তো এরকম হয়। ওনার উন্নয়ন হচ্ছে সারা ভারতবর্ষে যত আইআইটি আছে তার থেকে পশ্চিমবঙ্গে বহু গুণ বেশি আইআইটি উনি নাকি বানিয়ে দিয়েছেন। আইটিআই আর আইআইটির তফাৎটা উনি জানেন না। আর আরেকটা বলি, উনি প্রচুর হাসপাতাল করেছেন, প্রচুর শিক্ষায়তন করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার করেননি। পরিষ্কার কারণ সবাই জানে, কারণ সবচেয়ে বেশি কাটমানি পাওয়া যায় কনস্ট্রাকশন করলে, সে রাস্তাই হোক বা বাড়িঘর দরই হোক। সেই জন্য রাস্তা এবং বাড়িঘর দরে কন্ট্রাক্টরদের টাকা বিলোনোর মধ্যেই তার উন্নয়ন সীমাবদ্ধ। স্যার উনি বলছেন যে আমি মানুষের ভোট কিনি টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, কিন্তু একাধিক সময় তাকে এবং তার বিভিন্ন উচ্চপদস্থ নেতা নেত্রীকে দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে আনতে, যে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পায় তো ভোটটাও অনেকটা আমাদের দিকে আসবে, এইভাবে তিনি ভোট। দেখো, উনি লক্ষ্মীর ভাণ্ডার এমন লোকেদের দিয়েছেন যারা পরবর্তীকালে ধরা পড়েছে বাংলাদেশি নাগরিক। আবার উনি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে হিন্দু বাঙালি মেয়েদের কোনো ইজ্জত নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের 1000-1200 টাকা দিলে পরে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা নাকি তাদের বউ মেয়েদের সাজিয়ে গুজিয়ে মাঝরাত্রিরে শাহজাহানের বিছানায় পিঠে খাওয়াতে পাঠায়। তো ওনার আইডিয়া এই, এবং আমি তো আগেই বললাম যে একদল মানুষ আছে যারা ওনার এই কথা অনুযায়ী ওই টাকা পেয়ে বউ মেয়েকে দিয়ে রোজগার করছে। স্যার বাংলাদেশের 2-3 জন জেলে ভুলবশত এই দেশে প্রবেশ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছি। আন্তর্জাতিক ব্যাপারে তিনি কীভাবে নাক গলান? উনি জীবনে কখনো মায়ের ফেটাস থেকে মিথ্যে কথা শিখেছিলেন? জীবনে কোনোদিন কোনো সত্যি কথা বলেননি। ওনার এই কথার কি ভ্যালু আছে? এই খানিক আগে দেখলাম যে উনি একটা ভিডিওতে দেখলাম যে উনি সেই নর্থ বেঙ্গলে কুচবিহারে বোধহয় গিয়ে বলছেন যে আমি এই 100 দিনের কাজ ছিঁড়ে ফেলে 100 দিনের কাজ আমরা নিজেরাই করব। এইসব ধাপ্পাগুলো কেন দেন? ওনার ভাইপো বহু আগে বলেছিলেন, তারপরে তিনি 19 বার পাঠিয়েছেন বিভিন্ন আধিকারিকদের যে কেন্দ্রের থেকে টাকা রিলিজ করা হোক। রিলিজ না করার একটাই কারণ ছিল যে উনি হিসেব ঠিক মতো দেন না। উনি যদি 100টা লোককে এই যে ডোল দেওয়া হয় না, এই তথাকথিত শ্রী বিশ্রী কুশ্রী, 100টা লোককে দিলে ওনার ওটা 150, 160 রেকর্ডে হয়। ওই 50-60টা হচ্ছে ভূত। ওনার যেমন ভোটার ভূত আসে, এসআইআরে ধরা পড়বে, তো ওই রকম ভূতে নিয়ে যায়। এখন এইগুলো তো উনি বন্ধ করলে পরে অন্য যে রকম ঝামেলা হবে ওনার। অর্থনৈতিক ওনার যে ক্যালকুলেশন বা বাজেটিং বা অন্য আরও কিছু কিছু যেগুলো আর না বলাই থাক, হ্যাঁ, সেই জিনিসগুলোতে তো মার খাবে। সুতরাং সেটা উনি করবেন না। উনি পশ্চিমবঙ্গের এক্সচেকারকে সর্বশান্ত করে যত রকমভাবে পারেন ধার করে এই কাজগুলো করে যাবেন। আলটিমেটলি তো বিদেশে পালাতে হবে, তারপরে সারা জীবন সেই টাকা দিয়ে খাবে কি করে? পালাতে পারবেন স্যার? এটা দেখো $1,000,000 কোয়েশ্চেন। এগুলো আমি অবস্থার উপরে কেমন ডিপেন্ড করবে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সরকার আছে, তারা ডিসিশন নেবে। তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই রাজ্যে 95টা প্রকল্প তিনি করেছেন। অন্যদিকে বিরোধীরা বলছে তৃণমূলের প্রত্যেকটা প্রকল্পই যে স্ক্যাম এবং টাকা খাওয়ার একটা নতুন পরিকল্পনা। আপনি মানছেন এটা? আমি তো সে কথাই বললাম যে উনি যদি একটা কোনো উপভোক্তা 100 জন উপভোক্তাকে কোনো একটা স্কিম দেন, সেখানে স্ক্যামটা হচ্ছে 160 জন রেকর্ডে হবে পেয়েছে। 7টা ভূত আছে, পেতনি আছে, বাংলাদেশি আছে, আমি জানি না মায়ানমারের লোকও থাকতে পারে। তিনি বলছেন উত্তরবঙ্গে আমি এত ব্রিজ করেছি, এত উন্নয়ন করেছি, এর আগে কেউ করেনি, কখনো হয়নি। তারপরে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের উপর এত ক্ষেপে আছে।
উনি বলেছেন করেছেন। আমি তোমাকে বলি, আজ পর্যন্ত উনি উত্তরবঙ্গে যে মহাকরণ করেছেন, ওটার নামটা কি জানি, ওই মানে এখানে যেমন নবান্ন, ওখানে সেরকম উত্তরকন্যা, প্রথম বছরের বাজেট থেকে সব সময় সেখানকার বাজেট আন্ডার ইউটিলাইজড হয়েছে, বছরের শেষে উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এই তো ওনার কাজের নমুনা। উনি তো বোঝেনই না বাজেট কি। ওনার হচ্ছে আমদানি আঠানি, খরচা রুপাইয়া। কিউ খরচা রুপাইয়া কে, এই যে আঠানি যেটা এক্সট্রা হলো, ওটা তো অন্য খাতে গেল। ব্যানার্জি পরিবারের এত সম্পত্তি বাড়ছে কি করে? কিছু কিছু তৃণমূল নেতার যে বাড়ি, যেমন ছত্রধর মাহাতোর 2007 সালের কুড়েঘরের বাড়ি দেখো, আর আজকে ছত্রধর মাহাতো কি বিশাল অট্টালিকা বানিয়ে ফেলেছে। এসব ছবি তো আমরা জানি। এটা তো একটা এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর আছে। হুমায়ুন কবির একটা এক্সাম্পল। তিনি বলছেন এই 14.5 বছর 15 বছর যে সময়কাল, সেই সময়কালে উনি এতটা উন্নয়ন করেছেন, তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন এই রকম উন্নয়ন পৃথিবীতে কোথাও এর আগে কখনো হয়নি। একদম হীরক রাজার সঙ্গে মিল খুঁজে পাচ্ছ কি? হীরক রাজাও কিন্তু এরকম উন্নয়ন করেছিলেন, কিন্তু এখনো আমরা কোনো উদয়ন পণ্ডিতকে সামনাসামনি দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে আশা করি হবে। উনি তো হীরক রানী হিসেবে এই কথাই বলেছেন। হীরক রাজা যে কথাগুলো বলতেন, উনিও এখন সেই কথা বলছেন। স্যার, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সম্প্রতি যে বিষয়টি সংসদে ভাষণের সময় উঠে এসছে, সেই বিষয়টি নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন। প্রধানমন্ত্রী মোদীকেও তিনি বিভিন্ন কথা শুনিয়েছেন। কিন্তু অন্যদিকে যদি দেখা যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বর্তমান প্রজন্ম, তারা রাজ্য সরকারের উপরই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কি বলবেন? দেখো, বঙ্কিমচন্দ্রের যে বর্তমান প্রজন্মে যারা জীবিত আছেন বঙ্কিমচন্দ্রের বংশে, তাদের কয়েকজনের সঙ্গে আমি বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছি। তো মোটামুটি তাদের সম্পর্কে একটা ধারণাও আছে। আর বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটা কথা বলি, প্রথমে বলি যে জাতীয় গান, এটাকে মমতা ব্যানার্জি এবং তার আগের কমিউনিস্ট সরকার তারা কখনো কোনো স্বীকৃতি দেয়নি। আর মমতা ব্যানার্জি সহ তার দলের মানুষদের মধ্যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং সব দুর্নীতিবাদ ছাড়া কেউ নেই। যার ফলে প্রধানমন্ত্রী যখন সরোজিনী বসুর কথা বললেন, তার একজন এমপি খুব লাফালাফি করেন। তিনি নাকি বিদেশে কি করেছেন, তিনি ভালো ইংরেজি বলেন। তবে আমি আমেরিকাতে যা ইংরেজি, মানে ওখানকার ম্যাথরানিদের শুনেছি, উনি তার থেকে খারাপ ইংরেজি বলেন, এক ইংরেজি অ্যাকসেন্টে। তো সে বিষয়ে বলতে পারি, উনি বললেন যে প্রধানমন্ত্রী নাকি ভুল বলেছেন, সরোজিনী বোস নয়, সরোজিনী নাইডু হবে। ওই মহিলা যে অশিক্ষিত সেটা বোঝা যায়, যে যদি বলতেন সরোজিনী চট্টোপাধ্যায়, সেটাকে নাইডু বলতে পারতেন। উনি সরোজিনী বসু আর সরোজিনী নাইডুর কি ডিফারেন্স, সেই ভদ্রমহিলা ওটা জানেন না। এরপরে আসি, মমতা ব্যানার্জি নিজে বলেছেন দাদাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাঙালির বাংলা ভাষার ক্ষেত্রে যদি খারাপ হয়, তাহলে ওর দলবল সমস্ত দিদির অনুপ্রেরণায় করে, দিদি দিদি করে। সেটা কত কুৎসিত ভাষা! মমতা ব্যানার্জিকে কিভাবে তারা অপমান করে, সেই দিদি নিয়ে উনি কতবার কি কথা বলেছেন। একটা কথা বলি, তিনি বিষ্ণু মাতার পুজো করতে বলেছেন মমতা ব্যানার্জি। এটা একটা অশিক্ষিত মেগালোম্যানিয়াক পাগলের বক্তব্য ছাড়া আর কারোর বক্তব্য হতে পারে না। আবার বলি, শুভনন্দন জিনিস উনি আমদানি করেছেন, ওনার পার্ষদরা, উনি সহ ঠিকভাবে বন্দে মাতরমটা বলতে পারেন না। ওরা জনগণমন অধিনায়ক ভুল বলেন। উনি যখন জাতীয় সঙ্গীত হচ্ছে তখন মঞ্চ থেকে উঠে বেরিয়ে যান সঙ্গীত চলাকালীন। আজকে উনি এই প্রধানমন্ত্রীকে বলতে এসছেন, একজন ভারত বিদ্বেষী জেহাদিদের পক্ষে নেওয়া, ভারত এবং হিন্দু বিদ্বেষী একজন ভদ্রমহিলা, যার বাঙালি চরিত্র সম্পর্কে কোনো আইডিয়াই নেই। বঙ্কিমচন্দ্র কোন আসপেক্টে, কোথায় তিনি লিখেছিলেন এই আমাদের যে বন্দে মাতরম, তার যে 4টে স্ট্র্যাঞ্জা,
তার এফেক্টটা কি? উনি বলতে পারবেন না ওখানে কে প্রথম সুর দেয়। ওই ম্যাক্সিমাম উনি বলবেন ওই কমিউনিস্টরা যে একটা ন্যারেশন তৈরি করেছিল রবীন্দ্রনাথ। না, কাফি সুরটা কে প্রথম দিয়েছিল? এইসব মানে শিক্ষার ব্যাপারটা তো তৃণমূলের মধ্যে নেই, ওনার মধ্যেও নেই। এবং উনি বেছে বেছে ওনার মতো ক্যালিবারওয়ালা মানুষদেরই নেন ওনার দলে, কারণ উনি তো সম্রাজ্ঞী দলের, উনি তো হীরক রানী। তো হীরক রানী এসব বলবেন। আর দাদাটা যদি খারাপ হয়, দিদিটা খুব ভালো। তৃণমূলের এ কালচার বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্যালাক্সিতে আদৃত হবে তৃণমূল আমলে। আমরা আশা করছি তৃণমূলের যখন সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে গ্যালাক্সিতে, তখন দাদাটা গালাগাল হবে, দিদিটা খুব মানে ভালো হিসেবে স্বীকৃতি পাবে। তার দলেরই তো একাংশকে বাংলার বিভিন্ন প্রাণ পুরুষের ছবি পড়াতে, মূর্তি ভাঙতে দেখা গিয়েছে। তাদের নেত্রী এই কথা বলছে। দেখো, আমি তোমাকে একটা ঘটনার কথা বলি। কিছুদিন আগে ওনার খুব প্রিয় পাত্র একটি দুধেল গাই ছেলে, তিনি রবীন্দ্রনাথের ফটো পুড়িয়েছিল ওপেনলি। ছেলেটি, তাকে উনি অ্যারেস্ট অবধি করেননি। তারপরে আইসিসিআরে আমরা, শুভেন্দুবাবু ছিলেন, আমি ছাড়াও আরও কয়েকজন, রুদ্র ছিল, পুলক নারায়ণ ধরও ছিলেন, আমরা একেবারে মিছিল করে আইসিসিআর থেকে রবীন্দ্র সদনে এলাম, শুধু রবীন্দ্রনাথের মূর্তিতে রবীন্দ্র সদনে মালা দেব বলে। 8খানা রবীন্দ্র সদনের গেট বন্ধ করে রেখেছিল মমতার পুলিশ। শুভেন্দুবাবু ওখানে দাঁড়িয়ে প্রেসকে জানালেন যে দেখুন, আমার কথা বললেন, উনি নিজে এসছেন, রুদ্র, আমরা সবাই, পুলকবাবু এসছেন, বন্ধ করে রেখেছে। ভেতরে যারা মানে তখন ছিল তাদেরও বেরোতে দিচ্ছে না। তারপরে আমরা তাদেরকে বললাম যে আমরা মালা দিতে এসছি রবীন্দ্রনাথের গলায়। সেই মালাটা তখন তারা বললেন আমাদের দিন আমরা দিয়ে দিচ্ছি। সাধারণ মানুষ গিয়ে সেখানে মালা দিয়েছিল। উনি ভারতের মনীষীদের কাউকে সম্মান করে না, বাঙালি মনীষীদের বিশেষভাবে অসম্মান করেন। এবং ওই ঘটনার পরে নামকাওয়াস্তে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছিল তথাকথিত, এখন বোধহয় বাইরেই আছে। প্রতিটি জায়গায় উনি বাঙালি মনীষীদের অপমান করেন। উনি গীতাঞ্জলিকে অপমান করে কথাঞ্জলি নামটা চালু করেছেন। কথাঞ্জলি নামের ওই চ্যাং ব্যাং ড্যাং কী সব লিখেছেন। উনি নিজেকে কি মনে করেন? বাঙালি সংস্কৃতির উনি কিচ্ছু বোঝেন না।